ভারতের পূর্ব উপকূলে ছড়িয়ে থাকা এক গোল্ডেন ট্রায়াঙ্গেল পুরী, কোণার্ক আর ভুবনেশ্বর। মাত্র 60 কিলোমিটারের ব্যবধানে এই 3 শহর গড়ে তুলেছে এক যাত্রাপথ, যেখানে ইতিহাস, স্থাপত্য আর আধ্যাত্মিকতা মিলেমিশে সৃষ্টি করেছে এক অনন্য অভিজ্ঞতা। এই 60 কিলোমিটার যেন কেবল একটি পথ নয়, এ এক কালচক্রের ভিতর দিয়ে হাঁটা, যেখানে প্রতিটা মুহূর্ত ইতিহাসের, সংস্কৃতির আর আধ্যাত্মিকতার সাথে সাক্ষাতের মতো। আজ এই পথেই আপনাদের নিয়ে যাব আমি। দেখাবো বালুকায় গড়া কল্পনার জগৎ সুদাম আর্ট মিউজিয়াম, যেখানে বালুকণাতেও প্রাণ মেলে শিল্পীর হাতে। এই যাত্রায় আমরা এসে দাঁড়াবো চন্দ্রভাগা সমুদ্র সৈকতে। পৌরাণিক কাহিনী বলে এখানে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে সূর্যদেবের উপাসনায় মন দেন। তার কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে সূর্যদেব তাকে রোগমুক্ত করেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই এখানে সূর্য আর ভক্তির এক অলিখিত যোগসূত্র তৈরি হয়। আর তার পাশেই সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদিত কোণার্কের সেই অতুলনীয় সূর্য মন্দির। বিশাল রথাকৃতির নকশা, সূক্ষ্ম ভাস্কর্য আর জ্যোতির্বিজ্ঞান সমৃদ্ধ নির্মাণ শৈলী, সব মিলিয়ে এটি শুধু স্থাপত্য নয়, এক জীবন্ত ইতিহাস। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া এই মন্দির আমাদের শেখায় কিভাবে বিশ্বাস, বিজ্ঞান আর শিল্প একসাথে সৃষ্টি করতে পারে কালজয়ী সৌন্দর্য। থাকছে সেই গল্প যেখানে কলিঙ্গ যুদ্ধের শেষে রক্তস্নাত ইতিহাস রূপ নিয়েছিল অহিংসার দর্শনে। সম্রাট অশোকের অন্তরে শুরু হয়েছিল বৌদ্ধ ধর্মের প্রতি এক নতুন অহিংস যাত্রা। ধৌলগিরির ঢালে দাঁড়িয়ে অনুভব করা যায় সেই মহান সন্ধিক্ষণ। থাকছে ভুবনেশ্বরের বুকে দাঁড়িয়ে থাকা লিঙ্গরাজ মন্দির, যা 1000 বছরেরও বেশি এক প্রাচীন নিদর্শন, যেখানে শৈলীকলা আর বিশ্বাস একসাথে বেঁধে রেখেছে সময়কে। আরও থাকছে উদয়গিরি ও খণ্ডগিরির গুহাচিত্র, যেখানে প্রতিফলিত হয় প্রাচীন জৈন সাধনার নিঃশব্দ গল্প। এই ট্রিপে শুধু ঘোরা নয়, স্পর্শ করব সেই ইতিহাস যা আমাদের আজকের চেতনাকেও ছুঁয়ে যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে যাবেন। পুরী থেকে ভুবনেশ্বর ও আশেপাশের দর্শনীয় জায়গাগুলি ঘুরতে হলে আপনাদের সামনে দুটো অপশান আছে, এক প্রাইভেট গাড়ি রিজার্ভ করে, আর 2 ওটিডিসির প্যাকেজ ট্যুরে। প্রাইভেট গাড়ি রিজার্ভ করলে আগের দিনই গাড়ির বুকিং কনফার্ম করে নিন। সাধারণত 7 সিটের এসি আর্টিকা গাড়ির ভাড়া পড়বে 4 থেকে 4500 টাকার মতন, তবে ভালো করে দরাদরি করবেন। আর ছোট 4 সিটের গাড়ি ভাড়া নিলে ভাড়া পড়তে পারে 3 থেকে 3500 টাকার মধ্যে। ওটিডিসির প্যাকেজ ট্যুর নিলে পুরী স্বর্গদ্বার থেকে যে রাস্তা পুরী মন্দিরের দিকে যাচ্ছে, সেই রোড ধরে সমুদ্রের পাড় বরাবর হাঁটলেই হোটেল সোনালি বা কস্তুরীর পাশেই পেয়ে যাবেন ওটিডিসির অফিস, আর এখান থেকেই বুক করে নিতে পারবেন। মাথাপিছু ভাড়া পড়বে মাত্র 595 টাকা। এসি কোচে চড়ে সারাদিনের সফর। তবে মনে রাখবেন, সোমবার ওটিডিসির ট্যুর হয় না, কারণ নন্দনকানন চিড়িয়াখানা বন্ধ থাকে। বাস ছাড়বে সকাল 6:30টার সময় আর ফিরিয়ে আনবে সন্ধ্যা 7টার মধ্যে। স্টার্ট ও এন্ড পয়েন্ট পুরী পান্থনিবাস। আর একটা কথা, ওটিডিসি সময় মেনে চলার ব্যাপারে খুবই কড়া, তাই বাসে ওঠার সময়ে একেবারে ঠিকঠাক উপস্থিত থাকবেন। বিশেষ টিপস, আপনারা যদি একটু ফ্রিলি ঘুরতে পছন্দ করেন বা সাথে যদি বয়স্ক সদস্য থাকেন, তাহলে প্রাইভেট গাড়ি বেছে নেওয়া ভালো। চাইলে রাস্তায় একটু বেশিক্ষণ থেকে বা নতুন জায়গা এক্সপ্লোরও করতে পারবেন। চলুন এবার জেনে নিই কোথায় কোথায় ঘুরবেন আর কিছু সতর্কতা। এক ঝলকেই দেখে নিই এই ওটিডিসি সফরের ট্যুর প্যাকেজ অনুযায়ী কোথায় কোথায় আপনাকে নিয়ে যাবে। রামচণ্ডী মন্দির, চন্দ্রভাগা সমুদ্র সৈকত, কোণার্ক সূর্য মন্দির, ধৌলি শান্তিস্তূপ, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি ও খণ্ডগিরি গুহা, নন্দনকানন চিড়িয়াখানা, এই কটি। তবে আমি নিজে প্রাইভেট গাড়ি রিজার্ভ করেছিলাম। এছাড়াও ঘুরেছিলাম সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, যেখানে বালুর ভাস্কর্যে শিল্পীরা প্রাণ সঞ্চার করছেন। একটা সতর্কতা, নিজস্ব গাড়িতে গেলে আপনার হাতে থাকবে পুরো সময়ের নিয়ন্ত্রণ, তবে ওটিডিসি ট্যুরে গেলে তাদের টাইম টেবিলের ওপর নির্ভর করতে হবে। আর ওটিডিসি বাসে উঠবেন ভেবে রাখলে আগের দিনই টিকিট বুক করে রাখাই ভালো। এখন আমরা এই সব জায়গাগুলোর ব্যাপারে একটু জানব।
তাই ধৈর্য ধরে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। আমাদের যাত্রা শুরু হলো সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামের উদ্দেশ্যে। হোটেলের সামনে এসে গাড়ি দাঁড়ালো আর আমরা রওনা দিলাম পুরী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের ধারে। মসৃণ ঝকঝকে পিচের রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলল। মিউজিয়ামের এলাকা বেশ বড়, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো পার্কিং চার্জ লাগেনি। মিউজিয়ামে ঢোকার জন্য জনপ্রতি 30 টাকা করে লাগবে। যদি ভিডিওগ্রাফি করতে চান তাহলে আলাদা চার্জ দিতে হবে। ভেতরে ঢুকেই যেন চোখ আটকে যায়। বালুর উপর গড়া অপূর্ব ভাস্কর্যগুলো একটার পর একটা বিস্ময়ের জাল বুনে চলেছে। জগন্নাথ দেব, গণেশ দেব, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমকেও তুলে ধরা হয়েছে। বিশ্ববিখ্যাত তাজমহলের দৃশ্য, স্বাধীনতা সংগ্রামের থিম, বিখ্যাত মনীষীদের বালুর ভাস্কর্য, পরিবেশ সচেতনতা নিয়ে বিশেষ থিম, রূপকথার নানান চরিত্র, এমনকি অ্যাভেঞ্জার্সও। এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল 2018 সালের ফেব্রুয়ারি মাসে ওড়িশার তৎকালীন রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী শ্রী মহেশ্বর মহান্তির হাত ধরে। এবং যিনি এই আশ্চর্য জগতের নির্মাতা তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুকা শিল্পী সুদাম প্রধান। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কারপ্রাপ্ত শিল্পী, যিনি বালুকণাকে রূপ দিয়েছেন শিল্পের ভাষায়। প্রতিটা ভাস্কর্য দেখতে দেখতে মনে হচ্ছিল এইসবের পেছনে কতটা পরিশ্রম, ধৈর্য আর শিল্পের প্রতি ভালোবাসা লুকিয়ে আছে। একটা বিশেষ কথা, ওটিডিসির সাধারণ ট্যুরে এই জায়গাটি অন্তর্ভুক্ত নয়, তাই যদি নিজস্বভাবে ভ্রমণ করেন তবেই এই মিউজিয়ামটি অবশ্যই আপনার ঘোরার তালিকায় রাখবেন। ভিতরে রয়েছে একটি সুন্দর পরিচ্ছন্ন ক্যান্টিন। ইডলি, ধোসা, দইবড়া, পুরি, সবজি ইত্যাদি পাওয়া যায়। আমরা ওখানেই একসাথে বসে ব্রেকফাস্ট করে নিই। খাবারের মানও ভালো, দামও একদম সাধ্যের মধ্যে। সব মিলিয়ে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম শুধু একটি ভ্রমণ স্থান নয়, এ যেন বালুকায় লেখা এক জীবন্ত কাব্য। চন্দ্রভাগা সমুদ্র সৈকত। সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে প্রায় 22 কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছালাম চন্দ্রভাগা বিচে। রাস্তার ধারে গাড়ি পার্ক করে সমুদ্রের ধারে নেমে এলাম। চোখের সামনে এক অপার নীল বিশালতা। পুরীর সমুদ্রের ঢেউ যেখানে তুলনামূলক শান্ত, চন্দ্রভাগায় সেই ঢেউ যেন আরও বড়, আরও জোরালো। প্রকৃতির এই রুদ্র রূপ যেন নিজেকে হারিয়ে ফেলার আহ্বান জানায়। কেউই তো চুপচাপ থাকতে পারে না। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম বিশাল ঢেউয়ের গর্জন, বাতাসের ছোঁয়া আর সমুদ্রের বিশালতার এক আলাদা মাদকতা। ছবি তোলা, ছোটোখাটো ফটোশ্যুট আর উঠের পিঠে চড়া, সব কিছুতেই আলাদা একটা মজা আছে। এখানে পুরীর মতোই কিছু অস্থায়ী দোকানপাট দেখা গেল। ঝিনুকের গয়না, ছোটোখাটো স্মৃতিচিহ্ন, ডাবের জল, হালকা খাওয়া দাওয়া করার জন্যও জায়গা আছে। এই চন্দ্রভাগা বিচের সঙ্গেই জড়িয়ে আছে এক পুরানো কাহিনী। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব তার অহংকারের কারণে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। বিষ্ণুর নির্দেশে সূর্যদেবের কঠোর উপাসনা শুরু করেন চন্দ্রভাগার উপকূলে। শেষমেশ সূর্যদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে শাম্বকে রোগমুক্ত করেন। এই কাহিনীর স্মৃতি আজও এই সমুদ্র তটকে আধ্যাত্মিকতার এক আলাদা মাধুর্য এনে দিয়েছে। তবে একটা কথা, চন্দ্রভাগা বিচে অনেকটা সময় কাটানোর দরকার নেই। এখানে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করলেই মন ভরে যায়। এরপর রওনা দিতে হবে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, আর সেদিকেও অপেক্ষা করছে অপার বিস্ময়। কোণার্ক সূর্য মন্দির। চন্দ্রভাগা বিচ থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে আমাদের পরবর্তী গন্তব্য। রাস্তা মোটামুটি ভালো, মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাবে। গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে, তবে আপনাকে মন্দিরের মূল প্রবেশপথ অবধি একটু হেঁটে যেতে হবে। রাস্তায় চলতে চলতে প্রচুর ডাব, কাজু বাদাম, জলজন্তুর খোলসের তৈরি হস্তশিল্পের দোকান দেখতে পাবেন, যেগুলো ঘুরে দেখতেও বেশ মজা লাগে। এবার আসা যাক টিকিট প্রসঙ্গে। টিকিট অনলাইনে অথবা অফলাইনে দুভাবেই কাটতে পারবেন। অনলাইনে কাটলে ভালো, কারণ অফলাইনে
লাইন বেশ বড় হয়, এতে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। অনলাইনের টিকিট জন প্রতি 40 টাকা করে ইন্ডিয়ানদের জন্য লাগবে, আর বিদেশিদের জন্য 600 টাকা। কোণার্ক সূর্য মন্দিরের বিস্ময়ের ব্যাপারে এবার আমরা জেনে নেব। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই মন্দির তৈরি হয়েছিল 1300 শতকে রাজা নরসিংহদেবের আদেশে। মন্দিরের পুরো গঠন একটি বিশাল রথ বা রথাকৃতি, 12 জোড়া মানে 24টা বিশাল চাকা আর 7টা ঘোড়ায় টানা। প্রতিটা চাকার ব্যাস প্রায় 3 মিটার। আর এই চাকার ছায়া দেখে সেই সময় মাপা যেত। কি অবিশ্বাস্য, তাই না? বিশেষ একটি ভাস্কর্য আছে এখানে। মন্দিরের একদম নিচে মানুষের ভাস্কর্য, তার উপরে হাতি আর তার উপরে সিংহের ভাস্কর্য। এটা বোঝাতে চাওয়া হয়েছে যে গর্ব আর অহংকার মানুষকে চূর্ণ করে ফেলে। এক অসাধারণ দার্শনিক বার্তা লুকিয়ে আছে এই ভাস্কর্যের আড়ালে। মন্দির দেখার সেরা কিছু টিপস আছে। মন্দিরের ঠিক মুখোমুখি একটি ছোট দোতলা সমান গঠন আছে, যাকে নাট মন্দির বা জগমোহন বলে। এখান থেকে দাঁড়িয়ে সূর্য মন্দিরের পুরো রথের মতো সৌন্দর্য সহজেই দেখতে পাবেন। এই ভিউ পয়েন্টটি একেবারে ফটোশ্যুটের জন্য পারফেক্ট। প্রতিদিন ভোরবেলা সূর্যের প্রথম কিরণ সরাসরি মন্দিরের গর্ভগৃহের মূল মূর্তির ওপর পড়ত, যদিও সেটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আজ মূর্তি নেই, তবু স্থাপত্যের দিক ও নকশা সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে আছে। আরও একটা চমকপ্রদ তথ্য আছে। সূর্য মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট একটি মন্দির, যেটি ছায়া মন্দির। ছায়া নামের রহস্য হল, দিনের যে কোনো সময় এই মন্দিরে দাঁড়ালে নিজের ছায়া দেখতে পাওয়া যায় না। সূর্যের আলো এবং স্থাপত্যের বিশেষ প্রতিফলনের জন্য এমন অবস্থা হয়। আজও এটা একটা বৈজ্ঞানিক বিস্ময় হয়ে আছে। ছায়া মন্দির আদতে মায়াদেবীর মন্দির, যিনি সূর্যদেবের পত্নী বলে পরিচিত। বিশ্বাস করা হয় একসময় সূর্যের প্রথম কিরণ মন্দিরের মূল বিগ্রহের ওপর সরাসরি এসে পড়ত, আর সেই আলো পুরো মন্দির প্রাঙ্গণকে স্বর্ণাভ করে তুলত। এ যেন এক আধ্যাত্মিক অভিজ্ঞতা, চোখের না দেখলে বিশ্বাসই করা যায় না। মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য অদ্ভুত সুন্দর ভাস্কর্য। রাজারানীর জীবনচক্র, দেবদেবী, নর্তকীরা, দৈনন্দিন জীবনের দৃশ্য, পশু পাখির চিত্র, এমনকি কামশাস্ত্র নির্ভর কিছু নিখুঁত শিল্পকর্মও রয়েছে, যা মানব জীবনের সমস্ত রূপের উদযাপন। এই মন্দির চত্বরে দেখা যাবে এক বিশাল পুরানো বটগাছ। এমনিতেই ছায়া মন্দির আর সূর্যের খেলা দেখে ক্লান্ত শরীর, তাই বটগাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নেওয়া এক অনন্য অভিজ্ঞতা। সূর্য মন্দির দেখে বেরোনোর পথে সামনেই পড়ে নবগ্রহ মন্দির। এখানে 9টি গ্রহ দেবতার প্রতিমূর্তি রয়েছে। আপনারা চাইলে সেখানে ঘুরে নিতেও পারেন। একটা জরুরি টিপস, মন্দির থেকে বেরোনোর সময় প্রস্থান গেটের কিছুটা আগেই একটা ওয়াটার পিউরিফায়ার মেশিন রয়েছে। সেখানে ঠান্ডা জল পাওয়া যায়, বোতলে ভরে নিতে পারেন। গরমের দিনে এটা দারুণ কাজে আসে। কাজু বাদাম, ডাব ইত্যাদির প্রচুর দোকান রয়েছে, তবে দরদাম করে কেনাই বুদ্ধিমানের কাজ। আর অতিরিক্ত গরমের দিনে ছাতা বা ক্যাপ সঙ্গে রাখবেন, কারণ খোলা প্রাঙ্গণ, ছায়া খুব কম, এগুলো কাজে আসবে। এই ছিল আজকের আমার টিপস। কোণার্কের ঐতিহাসিক সূর্য মন্দির ছেড়ে এবার আমরা রওনা দিলাম এক নতুন গন্তব্যের দিকে। প্রায় 58 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছাবো ধবলগিরির ধৌলি স্তূপে। একটা এমন পথযাত্রা যেখানে ইতিহাসের রক্তাক্ত ছায়া মিশে গেছে শান্তির সাদা আলোয়। ধৌলি কিংবা ধবলগিরি কলিঙ্গ যুদ্ধের এক নীরব সাক্ষী। খ্রিস্টপূর্ব 3য় শতকে এই ভূমিতেই কলিঙ্গের মাটিকে রক্তে ভিজিয়ে দিয়েছিলেন সম্রাট অশোক। আর সেই ভয়াবহতার পরে এখান থেকেই জন্ম নিয়েছিল তার নতুন জীবন, এক শান্তির অশোক। ধবল রঙের এই স্তূপ তাই শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটা এক পরিবর্তনের চিহ্ন, যেখানে তলোয়ারের ঝঙ্কার স্তব্ধ হয়ে গেছে ধর্মের মৃদু শ্লোকের সামনে। এখান থেকেই চোখ মিললে দেখা যাবে দয়া নদীকে। একটা সময় কলিঙ্গ যুদ্ধের পর এই শান্ত নদীর জল নাকি রক্তে লাল হয়ে গিয়েছিল। প্রকৃতি আর মানবতার সেই মিলিত হাহাকার আজও যেন বাতাসে ঘুরে বেড়ায়। স্তূপের সামনে দেখা যাবে 2টি মনোমুগ্ধকর বুদ্ধ মূর্তি, একটি সাহিত্য বুদ্ধ, দৈর্ঘ্য প্রায় 2.5 মিটার,
এই শায়িত বুদ্ধের মূর্তিটি বুদ্ধের মৃত্যুর পর শায়িত অবস্থায় তার চেতনাবোধের আধ্যাত্মিক ধারণা প্রদর্শিত করে, আর অন্যটি ধ্যানরত বুদ্ধ। দৈর্ঘ্য প্রায় 4 মিটার, গভীর ধ্যানে নিমগ্ন আত্ম উপলব্ধির প্রতি। এই দুই মূর্তি যেন ধৌলির বার্তা বহন করে, ভিতরের ও বাইরের শান্তির সন্ধান। স্তূপের পাশেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির ও ধবলগিরি মাতার মন্দির। এখানে হিন্দু দেবদেবীর আরাধনা চলে, যেন শান্তি শুধু ধর্মের নয়, মানবতারও। বৌদ্ধ ও হিন্দু সব বিশ্বাসের মানুষ এখানে এসে খুঁজে পান এক অনির্বচনীয় প্রশান্তি। ধবলগিরির এই শুভ্র স্তূপ শুধু অতীতের কান্নার নয়, আজকের আশারও প্রতীক। রক্তের ছায়া মুছে আজ এখানে শুধুই শান্তির শুভ্রতা। এক ইতিহাসের সাক্ষী হয়ে নীরবে বয়ে চলে দয়া নদীর স্নিগ্ধ ধারা। ধৌলি স্তূপ দেখার পরে পেটে বেশ ক্ষুধা লাগলো। কাছে একটা বাঙালি হোটেল খুঁজে পেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন ও বেশ বড় হোটেল। খাবারের টেস্টও খুব ভালো, ভাত, ডাল, আলু ভাজা, মাছ সবই একেবারে ঘরের মতো। এই সফরের ক্লান্তি যেন মুছে গেল এক প্লেট খাবারেই। ধবলগিরির ধৌলি স্তূপ দেখে আমাদের পরবর্তী গন্তব্য ভুবনেশ্বরের প্রাণ লিঙ্গরাজ মন্দির। গুগল ম্যাপ অনুযায়ী ধৌলি স্তূপ থেকে লিঙ্গরাজ মন্দিরের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। সামান্য সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই এই প্রাচীন অনন্য শৈবতীর্থে। ভুবনেশ্বর শহরের প্রাচীনতম এবং অন্যতম বিখ্যাত মন্দির, যেখানে শিব আর বিষ্ণুর সম্মিলিত রূপ হরিহর রূপে পূজিত হয়। শোনা যায় এখানে মূল মূর্তি নিজেই স্বয়ম্ভু, প্রকৃতির গর্ভ থেকে প্রকাশিত। মন্দিরের স্থাপত্যভঙ্গি চোখ ধাঁধানো, বিশাল বিশাল পাথরের গায়ে খোদাই করা অসংখ্য দেবদেবী, পৌরাণিক কাহিনী, রমণীয় নর্তকী মূর্তি এক অপূর্ব শিল্পভাণ্ডার সৃষ্টি করেছে। মন্দিরের গর্ভগৃহের উপরে সুউচ্চ শিখর, যার উচ্চতা প্রায় 55 মিটার। সূর্যের আলোয় সে যেন সোনার মতো ঝকঝক করে। মন্দির দর্শনের সময় মনে হচ্ছিল যেন ইতিহাসের বুকের মধ্যে ঢুকে গেছি। লিঙ্গরাজ মন্দির শুধু ঈশ্বরের আবাস নয়, একটা জীবন্ত ইতিহাস, একটা শিল্পকলার মহাকাব্য। মন্দিরটি নির্মিত হয়েছিল 11 শতকে সোমবংশের রাজা যযাতি কেশরীর আমলে। লিঙ্গরাজ মন্দিরের আশেপাশে প্রায় 150টি ছোট বড় মন্দিরও ছড়িয়ে আছে, যেগুলো মিলিয়ে গোটা এলাকা একটি পবিত্র ক্ষেত্রের মতো মনে হয়। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা দিক আছে, একটু মন দিয়ে শুনবেন। ঠিক পুরীর শ্রী মন্দিরের মতো এখানে মোবাইল ফোন, ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক্স জাতীয় ডিভাইস নিয়ে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। ভিতরে ঢোকার আগে আপনাকে মোবাইল ও জুতো জমা রাখতে হবে নির্দিষ্ট কাউন্টারে। তবে আমরা ভিড় এড়াতে মোবাইল আর জুতো গাড়িতেই রেখে এসেছিলাম। এতে সময় এবং ঝামেলা দুই বেঁচে গিয়েছিল। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি দর্শন করতে পারবেন। লিঙ্গরাজ মন্দিরের পাশেই আছে এক বিস্তীর্ণ পবিত্র জলাধার, যার নাম বিন্দুসাগর লেক। পুরাণ অনুসারে বিশ্বপালক বিষ্ণু নিজ হাতে বিশ্বের সমস্ত পবিত্র নদীর এক বিন্দু জল এনে এই সরোবর সৃষ্টি করেছিলেন। এই লেকের জলে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এমনটাই বিশ্বাস। প্রতিদিন সকাল বিকেল বহু ভক্ত এখানে এসে জলস্পর্শ করেন। লিঙ্গরাজ মন্দির থেকে এবার যাত্রা করলাম খণ্ডগিরি ও উদয়গিরির উদ্দেশ্যে। গুগল ম্যাপ অনুযায়ী লিঙ্গরাজ মন্দির থেকে খণ্ডগিরি ও উদয়গিরির দূরত্ব প্রায় 8 কিলোমিটার। গাড়িতে প্রায় 20 মিনিট সময় লাগবে যদি ট্রাফিক কম থাকে। গাড়ি আমাদের অনেকটা আগেই নামিয়ে দিল, বাকিটা হাঁটতে হলো। এই জায়গার একটা মজার ব্যাপার আছে, টিকিট কাউন্টারের পাশেই দেখতে পাবেন বাঁদর ও কুকুরের সহাবস্থান। এমন দৃশ্য সত্যি সচরাচর দেখা যায় না। কেউ কারোর কোনো ক্ষতি করছে না, বরং হনুমানেরা মানুষের কাছ থেকে খাবার নিচ্ছে ও দিব্যি খাচ্ছে। শুধু তাই নয়, মানুষের কাঁধে, গায়ে ও মাথার উপর চড়ে বসেছে। টিকিট কাউন্টার কাছেই। টিকিট কাটার সময় কিছু জিনিস মনে রাখবেন। একটা টিকিটেই উদয়গিরি আর খণ্ডগিরি দুটোই দেখা যাবে। অনলাইন ও অফলাইন দুটো টিকিট অপশানই এখানে আছে। আমরা অফলাইন কাউন্টার থেকেই টিকিট কেটেছিলাম।
খুব বেশি টাইম লাগেনি। জনপ্রতি টিকিটের দাম 25 টাকা। প্রথমে পৌঁছালাম খণ্ডগিরি। এখানে বেশ খাড়া সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। পথ কিছুটা কঠিন হলেও দৃশ্য কিন্তু দেখার মতো। খণ্ডগিরিতে আছে প্রায় 15টির মতন গুহা। প্রতিটা গুহার এক একটা নাম আছে, যেমন হস্তি গুম্ফা সবচেয়ে বিখ্যাত, কারণ এখানে হাতির মূর্তি খোদাই করা আছে। এছাড়াও আছে গণেশ গুম্ফা, আনন্ত গুম্ফা ইত্যাদি ইত্যাদি। প্রায় খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে জৈন সাধকেরা এখানে ধ্যান সাধনা করতেন। গুহার গায়ে বিভিন্ন জীবন দর্শন ও ধর্মীয় কাহিনী খোদাই করা আছে। রাজা খারবেল ছিলেন এই অঞ্চলের বিখ্যাত সম্রাট, যার নামের উল্লেখ পাওয়া যায় খণ্ডগিরির শিলালিপিতে। ওপরে উঠে গেলে চতুর্দিকে সুন্দর প্যানোরামিক ভিউ সত্যিই অপূর্ব। সামনেই উদয়গিরি চোখে পড়বে। তারপর গেলাম উদয়গিরি। একই টিকিটে প্রবেশ, আলাদা করে কোনো টিকিট কাটার দরকার নেই। খণ্ডগিরির তুলনায় উদয়গিরিতে উঠতে হলে বেশি সিঁড়ি অতিক্রম করতে হবে। উদয়গিরিতেও অনেক প্রাচীন গুহা রয়েছে। এখানে 18টি গুহা আছে। গুহার দেওয়ালে ভাস্কর্য থেকে বোঝা যায় সে সময় জৈন ধর্ম কতখানি প্রভাবশালী ছিল। প্রত্যেকটি গুহার দেওয়ালে সুন্দর খোদাই করা কাজ আছে, যেমন দেবদেবীর ছবি, জীবজন্তু, জীবনের নানান দিকের গল্প ইত্যাদি ইত্যাদি। সিঁড়ি বেয়ে আরও উপরে উঠে গেলে দেখতে পাবেন সাদা রঙের জৈন মন্দির। মন্দিরে প্রবেশ করতে হলে জুতো খুলে রাখতে হবে। জুতোর কাউন্টার আছে, 2 টাকা ভাড়া দিয়ে জুতো জমা রাখতে পারেন। সাদা মন্দির থেকে একদিকে ভুবনেশ্বরের সুন্দর দৃশ্য, আর একদিকে খণ্ডগিরি, এক অপূর্ব মেলবন্ধন। কিছু সতর্কতা আছে। সিঁড়ি অনেক, বিশেষ করে উদয়গিরিতে, তাই প্রবীণদের ক্ষেত্রে একটু সাবধানে উঠুন। হনুমান অনেক আছে। নিজেদের ব্যাগ, ক্যামেরা, মোবাইল সাবধানে রাখবেন। স্থানীয় দোকান থেকে চা, কফি, টিফিন ইত্যাদি পাওয়া যায়, সেটা খেতে পারেন। এরপর আমাদের গন্তব্য ছিল নন্দনকানন, তবে হাতে সময় কম থাকায় আর নন্দনকাননে যাওয়া হলো না। আসলে যদি আমরা সকাল 9টার পরিবর্তে সকাল 7টার সময় বেরোতে পারতাম, তাহলে নন্দনকানন জুওলজিক্যাল পার্কও নিশ্চয়ই আমাদের আজকের ভ্রমণের অংশ হয়ে যেত। কিন্তু তাতে কোনো আক্ষেপ নেই। আর যেখানে যেখানে ঘুরেছি প্রত্যেকটা জায়গায় একদম সঠিক সময় নিয়ে মন ভরে সৌন্দর্য আর ইতিহাসকে উপভোগ করেছি। ভিডিও নিয়ে কিছু কথা আছে। হ্যাঁ, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ চেষ্টা করেছি যতটা সম্ভব তথ্য নির্ভর, বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ করে তোলার। আর অনুরোধ রইল একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটি মুহূর্তেই রয়েছে নতুন কিছু জানার ও দেখার সুযোগ। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যারা নতুন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা ভিডিও বানাতে সত্যি অনেক সময় আর শ্রম লাগে। আপনাদের একটু ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা দেয়। এই ছিল আজকের আমার একদিনের পুরী থেকে ভুবনেশ্বরের ভ্রমণের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অনেক নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো এই চ্যানেলে। ধন্যবাদ।